বক্তব্য শোনাবো। রাহুল গান্ধী কি বলছেন এই দেশে সংবিধান নিয়ে, তার কি মতামত শুনবো। আমি নীলাভর কাছে আসবো, দুজন এখনো বলেননি, প্রত্যেকের কাছে যাবো। হাই ভোল্টেজ ডিবেটে রাহুল গান্ধীর বক্তব্য। इसमें कहीं लिखा है कि हिंसा का प्रयोग करना चाहिए, इसमें कहीं लिखा है कि किसी व्यक्ति को मारना चाहिए, डराना चाहिए, काटना चाहिए? कहीं लिखा है इस किताब में? इस किताब में लिखा है कि झूठ का प्रयोग कर कर सरकार चलानी चाहिए? मुझे दिखा दो कहां लिखा है। तो ये सत्य और अहिंसा की किताब है। सिंपल सी बात है, ये हिंदुस्तान का सत्य है और ये अहिंसा का रास्ता दिखाता है। আমি নীলাভ বাবুর কাছে যাব। নীলাভ বাবু, রাহুল গান্ধী বললেন এই বইতে কোথায় আছে হিংসা, কোথায় আছে, উনি হিন্দিতে বলছেন মারনা, ডারানা, কাটনা এবং মিথ্যা। এই প্রত্যেকটা শব্দ আমি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই রাজ্যে এবং 1975 ইমার্জেন্সি ডিক্লারেশনের পর, ইমার্জেন্সি ডিক্লেয়ারের পর যা যা হয়েছিল সেই ঘটনার সঙ্গে কানেক্ট করে বলতে পারি সেই সময় কোথায় কোথায় হিংসা হয়েছিল, কাদের ওপর, কাদের মারা হয়েছিল, এমনকি জয়প্রকাশ নারায়ণকেও ফেলে মারা হয়। ডারানা, কিভাবে পলিটিক্যাল পার্টি এবং সেই সময় প্রেসকে ভয় দেখিয়ে রাখা হয়েছিল এবং এখন রাখা হচ্ছে এই রাজ্যে। দুটো ঘটনার, দুটো জায়গার কথা বলছি। কাটনা এবং মিথ্যা, এই প্রত্যেকটা শব্দ রাহুল গান্ধী জিজ্ঞেস করছেন না কোথায় আছে কনস্টিটিউশনে। এই প্রত্যেকটা শব্দ কনস্টিটিউশনে তো নেই, তাহলে কেন ইন্দিরা গান্ধী 1975 সালে ইমার্জেন্সি লাগু করে এগুলোকে ব্যবহার করেছিলেন? প্রশ্ন থাকছে কেন কংগ্রেস এখনো পর্যন্ত পাবলিকলি ক্ষমা চাইতে পারলো না? এই ভয়ঙ্কর অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিয়ে আমরা ভুল করেছি, কেন তারা এই স্টেটমেন্ট দিয়ে এখন পর্যন্ত ভারতবাসীর কাছে নতমস্তক হতে পারলো না? কেন নীলাভ? দেখুন, প্রথমত আপনারা এই যে বলছেন না জরুরি অবস্থা আজ 50 বছরে, দেখুন জরুরি অবস্থা ঘোষণা করা ভুল ছিল, এটা কংগ্রেস বহুবার বলেছে, রাহুল গান্ধীও বলেছে। আমার কাছে ক্লিপও আছে, আমি শুধু এখানে চালাতে পারছি না কারণ সেটা অন্য সংবাদ মাধ্যমের চাই। রাহুল গান্ধী, আপনি একবার বলুন যে ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন, তার জন্য আমি আপনার কথা শুনে কথা বলিনি, আমি পরিষ্কারই বলেছি রাহুল গান্ধী নিজেও বলেছেন জরুরি অবস্থা ঘোষণা করা ভুল ছিল, তার ক্লিপও আমার কাছে আছে, শুধু অন্য সংবাদ মাধ্যমে বলে আমি চালাতে পারছি না। দেখুন, যে জিনিসটা ভুল হয়েছিল সেই ভুলটাকে নিয়ে তো গর্ব করার কোনো জায়গা নেই, এটা পরিষ্কার। ভুল হতেই পারে, একটা জায়গায় সরকার চালিয়েছি আমরা এত বছর, অনেক ভালো কাজও করেছি, দু একটা জায়গায় ভুল হয়েছে, এটা হয়। কোনো মানুষ ভগবান হতে পারে না যে তার সব কাজ ঠিক। পাশাপাশি একটা হয় ভুল, একটা হয় ম্যাসাকার। না না, ম্যাসাকার মানে আপনাকে ওই সময়কার পরিস্থিতিটা বুঝতে হবে। আমি পরিস্থিতি ওই সময় কারাগারি সেনাবাহিনীকে উস্কেছিল, আমিও ছিলাম না, কিন্তু আমি পরিস্থিতি নিয়ে পড়াশোনা করে বলছি, আমরা ইতিহাস পড়ে জেনেছি, ইতিহাস পড়েই জেনেছি, পড়েই বলছি। পরিস্থিতি এমন ছিল না যে সেই সময় ইমার্জেন্সি লাগু করতে হতো, জরুরি অবস্থা লাগু না করেও সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত। ভুল নয়, ম্যাসাকার হয়েছে। বলো। দেখুন, পরিষ্কার করে আমি বলছি, এবং সেখানে দাঁড়িয়ে তারপরে দেখুন 1977 যখন নির্বাচন হয়েছে, তার ফলে আমরা নির্বাচনে হেরেছিলাম, এটা অস্বীকার করার তো জায়গা নেই। তারপরেই দেখুন না, 2.5 বছরের মধ্যে 1980-তে বিপুল ভোটে মানুষ, এই দেশের মানুষই আমাদের নির্বাচিত করেছে। 1984-তে ইন্দিরা গান্ধী যখন প্রয়াত হলেন, সেই প্রয়াত হওয়ার পরে তার যখন নির্বাচন, সেই নির্বাচনে দাঁড়িয়ে আমরা 417টা আসন পেয়েছি। ভারতীয় গণতন্ত্রে, ভারতীয় সংবিধানে সব থেকে বেশি আসন পাওয়ার ইতিহাস 1984 সালে আমাদের। রাজীব গান্ধী সেবার প্রধানমন্ত্রী হলেন। তার পরবর্তীকালে 1991 সালে আমরা আবার সরকারে এসেছি, পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী হয়েছেন। 2004, 2009 দুইবার ক্ষমতায় এসেছি, মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন। অর্থাৎ জরুরি অবস্থার পরেও কিন্তু 5 বার কেন্দ্রে আমাদের সরকার হয়েছে এককভাবে। এগুলো তো অস্বীকার করার জায়গা নেই নীলাভ। কিন্তু নীলাভ, আমি আসছি, কিন্তু নীলাভ এটাও সত্যি কোনো জরুরি অবস্থার মতো ঘটনা ঘটি ইলেকশনে জেতাটা দিয়ে সেটাকে জাস্টিফাই করা যায় না। যেমন 77 আমরা জিতেছি, ওটাই বলছি। আমার কথা বুঝলেন না, না না না, আমার কথা বোঝেননি আপনি। আচ্ছা, বলেছি তো, আমার কথা বোঝেননি আপনি, সেটাই তো বললাম, আমার কথা বোঝেননি আপনি। স্যার এক সেকেন্ড, আমার একটা প্রশ্ন, স্যার আমি একটা কথা বলতে চাই। আমি বললাম জরুরি অবস্থার মতো ঘটনা ঘটিয়ে তার পরবর্তীকালে যতই নির্বাচনে জেতা হোক, সেই জিত বা সেই জয়গুলো দিয়ে জরুরি অবস্থাকে জাস্টিফাই করা যায় না। যেমন যায় না, আমি তোমার উদাহরণ দিয়ে বলি, আপনার উদাহরণ দিয়ে বলি নীলাভ, এখানে বসে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এত ক্রিটিসাইজ করেন, যেগুলো নিয়ে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জয় দিয়ে, সেই ঘটনাগুলো যেমন তামান্নাকে মেরে দেওয়ার ঘটনা জাস্টিফাই করা যায় না। কোনো ভুল
ঘটনাকে পরের রাজনৈতিক নির্বাচনের জয় দিয়ে জাস্টিফাই করা যায় না। কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আজ অবধি ক্ষমা চেয়ে দেওয়া হয়নি। উনি একটা কিছু বলতে যাচ্ছি, একটা জিনিস বলো, যদি 80 সালে কংগ্রেসের যেটা একটা গণতন্ত্রের উৎসব হয়, তাহলে 2014, 2019, 2024 তিনবার যখন বিজেপির সরকার ক্ষমতায় আসে তখন কেন প্রত্যেকবার কংগ্রেস বলে যে গণতন্ত্রের হত্যা? কেন খালি কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা, বিশেষ করে গান্ধী পরিবারের লোকেরা প্রধানমন্ত্রী হলে সেটাই গণতন্ত্রের হত্যা? আর যদি গান্ধী পরিবারের লোকেদের বাইরে দেখুন, আমি পরিষ্কার করে বলছি, আমরা জরুরি অবস্থা ঘোষণা করা ভুল ছিল এটা স্বীকার করেছি, কিন্তু সেটা অন্য বিষয়। আর এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আপনারা যে পশ্চিমবঙ্গের সাথে ঘটনাকে রিলেট করছেন, দুটোকে এক করলে হবে না। আমি কেন বলছি, আজকে এই রাজ্যে তামান্না হত্যা থেকে শুরু করে, আজকে উনিও বলছিলেন বিজেপির যিনি মুখপাত্র, একদম কামদুনি থেকে শুরু করে, শারদা নারদা থেকে শুরু করে, আরজিকর থেকে শুরু করে, সন্দেশখালী থেকে শুরু করে, এই ইতিহাস বলতে গেলে একদিন লেগে যাবে, আলাদা করে আর ইতিহাস বলছি না রাজ্যের শাসক দলের। তো এই যে তাদের ইতিহাস, একবারও মমতা ব্যানার্জি বলেছেন আমার ভুল হয়েছে? তার দলের কোনো নেতা মন্ত্রীরা বলছেন ভুল হয়েছে? আমি তো আগেই বলেছি, আমরা এত বছর ক্ষমতায় থেকেছি, আমাদের দু একটা কাজ ভুল হয়েছে, হতে পারে। কাজ না স্যার, এটা ম্যাসাকার হয়েছে, সেটা আপনার কাছে হতে পারে, অবস্থাটা ম্যাসাকার স্যার হতে পারে। 80 লক্ষ মানুষকে, কিন্তু এখানে 80 লক্ষ মানুষকে জোর করে আপনারা নজবন্দি করিয়েছিলেন সেই সময়। আমাদের সরকার লজ্জা হওয়া উচিত। 19 বছরের ছেলেগুলোকে সেদিন জোর করে নজবন্দি করা হয়েছিল। 80 লক্ষ মানুষকে আপনারা স্টেরিলাইজেশন করিয়েছেন। ইন্দিরা গান্ধীর মতো সমর্থন আপনারা যতই এই নিরাকরণ করুন, এই রাজনীতি আপনারা 80 লক্ষ, আমি শান্তনু বাবুর কাছে যাব, বিভক্ত করে দেওয়াটা এটা ইতিহাসে লেখা আছে, সেটা নিয়ে আপনারা একটা প্রোগ্রাম করুন। শান্তনু সিনহা, এক মিনিট, শান্তনু সিনহা, আমার প্রশ্ন হচ্ছে, নীলাভ এখানে কংগ্রেস সমর্থক, তিনি বলছেন বহুদিন ধরে শাসন করেছি, একটা দুটো ভুল এদিক ওদিক হয়ে যেতেই পারে। আমার 1 নম্বর প্রশ্ন, আপনার মনে হয় এটা একটা দুটো ভুলের মধ্যে পড়ে এই জরুরি অবস্থা জারি করে 1,40,000 মানুষের অ্যারেস্ট, 80 লক্ষ মানুষের জোর করে নজবন্দি করানো, এটা ভুল, এদিক ওদিকের ভুল মনে হয় স্যার আপনার? দ্বিতীয় প্রশ্ন, আজকে বাংলায় মুখ্যমন্ত্রী কেন জরুরি অবস্থা এই সময়টাকে সংবিধান হত্যা বলে মেনে নিতে পারছেন না, বলুন স্যার। দেখুন, একটা কথা মনে রাখবেন, আমরা ইমার্জেন্সি বলতে বুঝি সবসময় 356, আর্টিকেল 356। 75-এ ইন্দিরা গান্ধী যে ইমার্জেন্সি জারি করেছিলেন সেটা কিন্তু 356-এ হয়নি, সেটা হয়েছিল 352। 352 দিয়ে উনি বলতে চেয়েছিলেন যে ইন্টারনাল বিরাট ভয়ঙ্কর অবস্থা, এক্সটার্নাল যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে, তাই ইমার্জেন্সি দরকার। কিন্তু ইমার্জেন্সি দরকারটা ছিল ওনাকে নিজেকে বাঁচানোর জন্য। কেন? এলাহাবাদ হাইকোর্ট 12ই জুন মোস্ট প্রবাবলি রায় দিয়েছিল যে উনি যে নির্বাচনে জিতেছেন সে নির্বাচনটা ইললিগাল অ্যান্ড ইমমরাল। তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ক্ষমতায় থাকা, অ্যাটলিস্ট প্রধানমন্ত্রীতে থাকা খুব সমস্যা দাঁড়িয়েছিল। অবভিয়াসলি যারা ব্যাখ্যা করছেন যে তারপরে তো ইমার্জেন্সির পরে তো কংগ্রেস ক্ষমতায় জিতে গেছে, দুবার জিতেছে, রাজীব গান্ধী জিতেছেন, তাদের যদি এই তত্ত্বটাকে ধরা হয় তাহলে বলতে হবে যে এখানে 34 বছর সিপিএম শাসন করেছেন, ওরা খুব ভালো ভালো কাজ করেছিলেন, তাহলে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছেন, কংগ্রেস মিথ্যা কথা বলছেন, তার কারণ সিপিএম বারে বারে জিতেছে। তা ওটা দিয়ে একটা অন্যায়কে জাস্টিফাই করা যায় না। এটা খেয়াল করবেন, ইমার্জেন্সি ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ কংগ্রেস কালচার। কংগ্রেসের যে স্বৈরতান্ত্রিক মানসিকতা, এটা শুরু হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী কংগ্রেসের ক্ষমতা নেবার পর 1920-তে খিলাফত আন্দোলন। জাতির জনক না বলতে পারেন না, আইনজীবী, ইভেন আমি একজন আইনজীবী, কে জাতির জনক, কে জাতির জনক, গান্ধী না জাতির জনক নন, গান্ধী জাতির জনক নন। কে বলেছে ইভেন কেউ গান্ধী জাতির জনক নন, জনক হয় না। কথাটা আমার শুনতে দিন, এক সেকেন্ড। চিৎকার করবেন না, এক সেকেন্ড। ওই কংগ্রেসের ইমার্জেন্সি করতে যাবেন না, কংগ্রেসের ইমার্জেন্সি করতে যাবেন না, কংগ্রেসের ইমার্জেন্সি করতে যাবেন না। কে জাতির জনক?
জাতির জনক হতে পারে বঙ্গবন্ধু নতুন ভারতবর্ষের জাতির শান্তনুবাবু, মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে মেনে নেওয়া হয়, আপনার অন্য ওপিনিয়ন থাকতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, এক সেকেন্ড, আমি অ্যাঙ্কারিং করছি স্যার। আমার প্রশ্ন হচ্ছে, এক সেকেন্ড, আমি প্রশ্ন করছি, জাতির জনক নন। বেশ, এটা আপনার ওপিনিয়ন হতে পারে। আমার কথা হচ্ছে, বেশ স্যার, আমি বলছি তো, স্যার আমি বলছি এক সেকেন্ড, আমি বলছি আপনারা সব থেকে বেশি করেন নীলাভবাবু। আমি বলছি শান্তনুবাবু শেষ করুন। শান্তনুবাবু, আজকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা দিবস বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মেনে নেবেন, কিন্তু সংবিধান হত্যা দিবস মেনে নেবেন না। সংবিধানের হত্যা হয়েছিল কি হয়নি বলুন স্যার? গান্ধী নতুন জাতি তৈরি করেননি, জাতির জনক হতে পারেন না। এবার আপনি কি চায়না মাল? ওই যে আচ্ছা, এই ডিবেটটাই বিষয় নয়, মহাত্মা গান্ধী জাতির জনক সবাই জানেন। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, এটা বিষয় নয় ডিবেটের। শান্তনুবাবু, আমার প্রশ্নের উত্তরটা দিন। এক সেকেন্ড, শান্তনুবাবু প্রশ্নের উত্তরটা দিন। 75 নয়, এক সেকেন্ড স্যার, এই ভাষা নয় স্যার, এই ভাষা নয়। আমি আপনি পার্সোনাল অ্যাটাক না, এক সেকেন্ড। অমিত শাহ বক্তব্য শোনাতে হবে। অমিত শাহ বক্তব্য ইমার্জেন্সি নিয়ে একটু আগেই বলেছেন, শুনবো অমিত শাহ। मोदी जी ने जिस प्रकार से संघर्ष किया, मीसाबंदी जो थे उनके घर में गए, उनकी परिजनों की पूछताछ की, उनके इलाज की व्यवस्था की, और गुजरात के अंदर एक संघर्ष का नेतृत्व इस युवा अवस्था में 24-25 साल के युवा नरेंद्र मोदी ने किया। इसकी पूरी कहानी ये पुस्तक के अंदर समाहित है। जिस 25 साल के युवा ने उस वक्त कांग्रेस पार्टी की प्रधानमंत्री इंदिरा गांधी के तानाशाही विचारों का विरोध किया, घर घर जाकर, गांव गांव जाकर, शहर में घूमकर विरोध किया, आज वही व्यक्ति जिस काम के लिए इमरजेंसी डाली गई थी, परिवारवाद को प्रस्तापित करने के लिए, वो परिवारवाद को आज वही व्यक्ति ने 2014 में पूरे देश से उखाड़ कर फेंक। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।